নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকেও আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন প্রবন্ধ, যেটাও সাম্প্রতিক একটা বিষয় এবং সেটা তোমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট 9, 10, 11, 12 এই চারটে ক্লাসের জন্য। তো বিশেষ করে সম্প্রতি আসছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো সেই পরীক্ষার্থীদের জন্য আরও বেশি ইম্পর্ট্যান্ট আজকের এই প্রবন্ধটা। তো তোমরা যদি টেস্ট পেপার খোলো প্রায় দেখতে পাবে এমনি ধরনের প্রবন্ধ, সেই জন্য আমি এই প্রবন্ধটা তোমাদের কাছে আমি তুলে এনেছি। তো এই বিশ্ব উষ্ণায়ন এবং সমস্যা ও তার প্রতিকার। আর যেসব নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে নিত্য নতুন এমনি ধরনের প্রবন্ধ এবং অন্যান্য ক্লাসের পড়া তোমাদের কাছে যাতে আমি তুলে ধরতে পারি। তো দেখতে থাকো আজকের যে প্রবন্ধটা আমি তোমাদের কাছে আলোচনা করছি, বিশ্ব উষ্ণায়ন ও সমস্যা ও প্রতিকার। অর্থাৎ এই যে আমাদের পৃথিবীটা দিন দিন গরম হয়ে যাচ্ছে, তো সেইটার জন্য কি সমস্যা কি তৈরি হবে এবং সেই সমস্যা থেকে আমরা রেহাই কি করে পাবো, সেই নিয়েই কিন্তু এই প্রবন্ধটা। তো দেখো, ভূমিকা থেকে শুরু করছি আমি। শুধু পরিবেশের দিক থেকে নয়, পৃথিবীর সার্বিক অগ্রগতিতে বিশ্ব উষ্ণায়ন এক জ্বলন্ত সমস্যা। অর্থাৎ পৃথিবী যে দিন দিন গরম হয়ে যাচ্ছে, তোমরা হয়তো দেখেছো যে গরমকালটা কতদিন থাকে এবং শীতকালটা জাস্ট 1 মাসের বা 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। তার কারণটা কি? পৃথিবী গরম হয়ে যাচ্ছে। এবং এই যে পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে, এটা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো সেই নিয়েই কিন্তু, এবং কেন যে গরম হচ্ছে সেটা নিয়েই কিন্তু, এই কেন গরম হচ্ছে এবং কী মানে সেখান থেকে কীভাবে রক্ষা পাবো সেটা নিয়েই কিন্তু এই প্রবন্ধটা। তো দেখো, মনে রাখতে হবে যে পৃথিবী মানুষের কিন্তু বসতির একমাত্র স্থান, তা আজ বিপন্ন। পৃথিবীর বিপন্নতাজনিত পরিবেশের যে সংকট বর্তমানে সবচেয়ে তীব্র হয়ে উঠেছে, সেই সংকটের নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। এর জন্য দায়ী কিন্তু মানুষের অতিরিক্ত ভোগাকাঙ্ক্ষা বা এবং গ্রিনহাউস এফেক্ট। রাষ্ট্রসংঘ এই বিপদকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এর সমস্যার সমাধানে তৎপর হয়েছে। সেজন্য 2007 মে মাসের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের ব্যাংকক শহরে 120টি দেশের 400 প্রতিনিধি মিলিত হয়ে ইতিমধ্যে কি নির্ধারণ করেছেন যে হ্যাঁ, সত্যি পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে এবং ঠান্ডা করতে গেলে কি কি আমাদের পদক্ষেপ নিতে হবে সেগুলো কিন্তু করা উচিত। কিন্তু মানুষ যদি এত ভোগাকাঙ্ক্ষা হয়ে ওঠে এবং তার জন্য যদি বারবার পৃথিবীটাকে শেষ করার চেষ্টা করে, তাহলে তো সম্ভব হবে না। তো দেখো, আকাঙ্ক্ষাটা কি দেখো, এখানে সারা পৃথিবী জুড়ে উষ্ণতার যে ক্রমবর্ধমান অবস্থাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন গ্লোবাল ওয়ার্মিং, GLOBAL WARMING। পৃথিবীর গড় তাপমাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে ক্রমশ বাড়ছে। তোমরা বুঝতেই পারছো যে গরমকালে যখন গ্রীষ্মকাল আসে তখন কি হারে গরম পড়ে, বা তোমরা যদি দিনের বেলা দেখো যে বিভৎস হারে কিন্তু গরম পড়ছে। যারা ধরো আরও বয়স্ক যারা তোমাদের ঘরেতে মানুষ রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে যে আগে এত গরম ছিল না, কিন্তু এখন গরম প্রচুর পরিমাণে বাড়ছে। এখন প্রতিদিন যে পরিমাণ গাছ কাটা হচ্ছে, যার জন্য পৃথিবীটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। অক্সিজেন দেওয়ার যে সাপ্লাই যে একটা ব্যাপার, সেটাকেই কেটে নেওয়া হচ্ছে। অক্সিজেন কারা দেয়? গাছ দেয়। গাছটাকেই মানুষেরা কিন্তু কেটে নিচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে? অক্সিজেন দেওয়ার যে একটা যন্ত্র তাকেই কেটে দিচ্ছে। তাহলে আর অক্সিজেন কম বেরোচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বাড়ছে। সেটাই কিন্তু এখানে বলেছে। দেখো, 1850 থেকে 1900 সালের মধ্যে বায়ুমণ্ডলের গড়ে তাপ বেড়েছে কিন্তু 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 1/2 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু বেড়েছে তাপমাত্রা। কত না, এই 50 বছরের মধ্যে, 1850 থেকে 1900 সালের মধ্যে। ঠিক আছে। আবার 1900 সাল থেকে 2000 সালের মধ্যে 1 ডিগ্রি কিন্তু সেন্টিগ্রেড বেড়েছে। 1992 সালে দেখো, 1992 সালে UNEP গঠিত
ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ কি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ মানে আইপিসিসি হুঁশিয়ারি দিয়েছেন যে মাত্রায় কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসৃত হচ্ছে তা কমানো না হয় তাহলে কিন্তু 2040 সালে আবহাওয়ার তাপমাত্রা বর্তমান তাপমাত্রার চাইতে আরও 1 ডিগ্রি কিন্তু 1 ডিগ্রি সেন্টিগ্রেড আরও বাড়বে। মরু অঞ্চল মানে কি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে, এই মরু অঞ্চলে এই বৃদ্ধি কিন্তু সর্বাধিক হবে। তাপমাত্রার বৃদ্ধির ফলে বরফ গলে যাবে, তাপমাত্রা যত বাড়বে তত বরফ গলবে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে। সমুদ্রের জলোচ্ছ্বাস দেখা দেবে, সমুদ্রতে যে পরিমাণ তোমরা জলোচ্ছ্বাস দেখতে পাও, দীঘা পুরীতে গেছো তোমরা নিশ্চয়ই, সেখানে যেভাবে জল উঁচু নিচু হয় তার থেকেও কিন্তু আরও বেশি উঁচু নিচু হবে এবং মাটি শুকিয়ে যাবে। ব্যাপক দাবানলে বনাঞ্চল ধ্বংস হয়ে যাবে, পরিবেশ বিপর্যস্ত হবে। বৃষ্টিপাতের পরিমাণের বিরাট হেরফের ঘটবে। তোমরা দেখছো এই যে বৃষ্টিপাতের পরিমাণের বিরাট হেরফের ঘটবে। তোমরা এখন দেখতে পাচ্ছ যে বর্ষাকাল প্রায় বলতে গেলে সারা বছরই অনেক সময় থাকে, গরম প্রায় সারা বছরই থাকে, শীতকাল কিন্তু কমে গেছে। তার কারণ কি? এই গাছ কাটার ফলে কিন্তু। তো এই যে ক্ষতিকারক পতঙ্গের কিন্তু প্রজনন ক্ষমতা হঠাৎ করে বৃদ্ধি পাবে। যেসব পতঙ্গ আমাদের মানব সভ্যতার কিন্তু ক্ষতি করে তাদের প্রজনন ক্ষমতা বেড়ে যাবে। এর ফলে কি শস্য উৎপাদন কমে যাবে। গৃহপালিত জীবজন্তুর অসুস্থতা বাড়বে, অর্থাৎ গৃহপালিত পশু মানে কি গরু, ছাগল, কুকুর, এদের কিন্তু কি অসুস্থতা বাড়বে, ওরাও মারা যাবে। কিছু শস্য ধ্বংসকারী ছত্রাক ব্যাকটেরিয়া উষ্ণ ও আর্দ্র অবস্থায় ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং তার মারাত্মক প্রভাব কি পড়বে দেশীয় অর্থনীতির ওপর। খরা মারাত্মক আকার নেবে, খরাও হবে, মাটি ফেটে যাবে। মরু অঞ্চলের আয়তন বাড়বে, বুঝতেই পারছো মরু অঞ্চলে শুধু বালি থাকে, মাটি থাকে না, তাহলে ওদের আয়তন বাড়বে। এল নিনোর মতে আবহ বিধ্বংসী ঝঞ্ঝার মাত্রা, অর্থাৎ ঝড়ের মাত্রা এবং সংখ্যা বেড়ে যাবে। তোমরা এখন দেখতে পাচ্ছ যে কী হারে অনেক সময় ঝড় হচ্ছে, প্রায় বড় বড় ঝড়, তোমরা তার সাক্ষী রয়েছে, তোমরা দেখেছো যে প্রায় প্রত্যেক বছর ঝড় হচ্ছে, এটা বড় বড়। তাপদাহজনিত যন্ত্রণা কিন্তু সহ্য করতে না পেরে হৃদযন্ত্র সংক্রান্ত অসুখে মৃত্যুর হার বাড়বে। অর্থাৎ তাপদাহজনিত, অর্থাৎ পৃথিবী গরম হয়ে যাবে, তো তাপদাহজনিত যন্ত্রণা যত গরম হবে মানুষ তো সহ্য করতে পারবে না, তখন কি মানুষ ওই হৃদযন্ত্র সংক্রান্ত অনেক সময় হার্ট অ্যাটাক করে মানুষ মারা যাবে। এছাড়া হিমবাহ থেকে বরফ গলে নেমে আসবে অনেক। এই হিমবাহ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যেহেতু ওখানে তাপমাত্রা বেড়ে যাবে, তাহলে ওখানকার কি বরফও গলে যাবে এবং বরফ গলে গেলে কি হয়ে যাবে, অনেক দেশ শহর জলের নিচে চলে যাবে। সমুদ্রের জীবকুলের মৃত্যু ঘটবে এবং খাদ্য উৎপাদন হ্রাস পাবে, খাদ্য তো আর উৎপাদন হবেই না যেহেতু মাটি ফেটে যাচ্ছে। এবার উষ্ণতা বৃদ্ধির কারণটা কি? ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি মানে কি মানুষ প্রতিদিন দেখো প্রায় বলতে গেলে লাখ লাখ মানুষ কি হচ্ছে, মানুষ বাড়ছে প্রতিদিন সারা বিশ্বের কথা বলছি আমি, কিন্তু আমি একমাত্র পার্টিকুলার একটা দেশের কথা বলছি না, সারা বিশ্ব যদি তুমি দেখো, সারা বিশ্বে কিন্তু প্রত্যেক লাখেরও বেশি মানুষ কিন্তু জন্ম নিচ্ছে, বাচ্চা শিশু জন্ম নিচ্ছে। এই ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি এবং মানুষের অপরিমিত ভোগের চাহিদা, আরও চাই এমনি মানুষের অপরিমিত ভোগের চাহিদা। যেমন ধরো এই যে আমাদের এসি, তোমাদের অনেক ঘরেতে এসি রয়েছে, ফ্রিজ রয়েছে, এই যে এসি বা ফ্রিজ থেকে যে একটা ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ সিএফসি গ্যাস নির্গত হয়, তা কিন্তু আমাদের পরিবেশের জন্য বিরাট ক্ষতিকর এবং সেটা আমাদের ওজোন স্তর, আমাদের যে ওপরে যে ওজোন স্তর রয়েছে, লেয়ার রয়েছে বায়ুর, সেই ওজোন স্তরকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। তোমরা ইতিমধ্যে এ বিষয়ে কিন্তু তোমরা আশা করি তোমরা ভূগোল বা বিজ্ঞান বইতে পড়েছো, তোমরা জানো। তো এই প্রাকৃতিক সম্পদের কি
প্রাকৃতিক সম্পদের লুণ্ঠন। প্রাকৃতিক সম্পদ আমরা কী কী লুণ্ঠন করছি, মানে চুরি করা। প্রাকৃতিক সম্পদের লুণ্ঠন মানে কি, কয়লা চুরি করছি, তুলছি, বা তেল তুলছি, যে খনি থেকে তেল তুলছি বা গ্যাস তুলছি, এগুলোকে বলে প্রাকৃতিক সম্পদের লুণ্ঠন। শিল্পায়ন, নগরায়ন এবং সর্বোপরি বিশ্বায়ন। নগরায়ন কি করে হচ্ছে, গাছ কেটে দিয়ে নগরায়ন হচ্ছে। সর্বোপরি এই বিশ্বায়ন মানব সভ্যতাকে যেমন ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে, তেমনি পৃথিবীর উষ্ণীকরণের সমস্যা কিন্তু তীব্রতর হয়েছে। বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, দেখো আমি একটু তুলে নিচ্ছি। বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন ইত্যাদি ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ অবহেলিত রশ্মির কিছুটা অংশ ভূপৃষ্ঠে বিকিরণ হয়, ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায় ও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে গ্রিনহাউস এফেক্ট বলা হয়। ইউরোপে শিল্প বিপ্লবের আগে উত্তর গোলার্ধের বাতাসে কার্বন ডাইঅক্সাইডের গাঢ়ত্ব ছিল, মানে ইউরোপে যখন শিল্প বিপ্লব শুরু হলো সেই সময় কিন্তু উত্তর গোলার্ধের বাতাসে কার্বন ডাইঅক্সাইডের গাঢ়ত্ব ছিল 280 ppm, অর্থাৎ পার্টস পার মিনিট, মিলিয়ন, পার্টস পার মিলিয়ন ছিল। তাহলে কার না, কার্বন ডাইঅক্সাইডের গাঢ়ত্ব ছিল বাতাসে, এবং বর্তমানে তার মান হচ্ছে 356 ppm, অর্থাৎ পার্টস পার মিলিয়ন। এই যে মাত্রা প্রতি বছরই কিন্তু বাড়ছে, যেহেতু এক নম্বর হচ্ছে গাছ কেটে দিচ্ছে। এই বাড়ার কারণ হলো জীবাশ্ম জ্বালানির দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি। জীবাশ্ম জ্বালানি মানে কি, এই যে মাটির তলায় যে কাঠ চাপা পড়ে আছে, সেই কাঠগুলোকে বা কয়লাগুলোকে যে আমরা জ্বালাচ্ছি, এগুলোকে বলে জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি। জ্বালানি হিসেবে কাঠের ব্যবহারে, এই জ্বালানি হিসেবে যখন আমরা কাঠ ব্যবহার করি তখন তাতে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে। আর কি না, পচা জৈব, পচা জৈব আবর্জনা, গবাদি পশুর গোবর, ধান ক্ষেত থেকে নিঃসৃত গ্যাস থেকে মিথেন বৃদ্ধি, রং শিল্প, ইলেকট্রনিক শিল্প, রেফ্রিজারেশন প্রক্রিয়ায় যে ক্লোরোফ্লুরোকার্বন বৃদ্ধি, যেটা আমি তোমাদেরকে বললাম। রেফ্রিজারেশন মানে কি, ফ্রিজ বা এসি, এটাকে বলে রেফ্রিজারেশন। এই প্রক্রিয়ায় ক্লোরোফ্লুরোকার্বন বৃদ্ধি। উঁয়ারটা দেখে নেবে, মানে আমি কিন্তু এটা ঘ, ঠিক আছে, এই নাম্বারগুলো একটু দেখে নেবে। এটা হচ্ছে ঘ, এটা হচ্ছে উঁ। এই নাইট্রোজেনের সারের, মানে আমরা যখন চাষ করি, চাষ করার সময় কি নাইট্রোজেন সার দিতে হয়। এই নাইট্রোজেন সারের অতিরিক্ত ব্যবহার, মানে অতিরিক্ত ব্যবহার করলে কি হয়, তাতেও কিন্তু আমাদের ক্ষতি হয় পরিবেশের। বন কাটা মানে গাছপালা কাটা প্রভৃতির জন্য কি নাইট্রাস অক্সাইড বৃদ্ধি পায়, এবং পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান হচ্ছে 21%। তার মানে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে মার্কিন যুক্তরাষ্ট্র বেশি ক্ষতি করে পৃথিবীতে, তার 21% ক্ষতি করে, মানে গড়ে। CIS এর অবদান হচ্ছে, মানে এটাও একটা দেশ CIS, এই CIS এর অবদান হচ্ছে 14%, এবং ফ্রান্স, জার্মানি প্রভৃতি ইউরোপের শিল্প সমৃদ্ধ দেশের অবদান হচ্ছে 14%, এবং ভারতের অবদান হচ্ছে 4%। তাহলে বুঝতেই পারছো যে প্রত্যেকটা দেশ কিন্তু এর জন্য দায়ী, পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য। এবার উষ্ণতা বৃদ্ধির ফলাফল, এই যে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, এর ফলে কি হবে দেখো। পৃথিবীর এই উষ্ণতা বৃদ্ধির ফলাফল বেশ ভয়ঙ্কর, কারণ আগামী 50 বছরে গড় দৈনিক তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু বৃদ্ধি পাবে। এই যে তোমাদেরকে বলা হচ্ছে 1 ডিগ্রি বা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে, সেটা না, 50 বছরের মধ্যে গড় তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু বৃদ্ধি পাবে। বাস্তুতন্ত্র ও সমস্ত জীবজগতের অপূরণীয় ক্ষতি হবে, প্রচুর ক্ষতি হবে। হিমবাহ এবং উত্তর ও দক্ষিণ মেরুর স্থলভাগের বরফ গলে, মানে উত্তর এবং দক্ষিণ মেরু, তাহলে কি বরফ গলে যাবে এবং সমুদ্রপৃষ্ঠের উত্তোলন ঘটবে, মানে সমুদ্র মানে পুরো উথাল পাথাল হবে, জল ভরে যাবে, তো সেজন্যে অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, মানে উদ্ভিদ প্রাণী সব মারা যাবে। প্রায় 44% স্তন্যপায়ী প্রাণী বিলুপ্ত হবে। স্তন্যপায়ী প্রাণী কি, যেসব প্রাণীরা তাদের মায়ের দুধ খেয়ে বড় হয় তাদেরকে বলা হয় স্তন্যপায়ী প্রাণী। এই স্তন্যপায়ী প্রাণী বিলুপ্ত হবে। অনেক পাখি ও কীটপতঙ্গের কিন্তু প্রজাতি বিলুপ্ত হবে। উপকূলের নিচু জমি প্লাবিত হওয়ার ফলে
মানে উপকূলের যেসব নিচু জমি রয়েছে সেগুলো যখন বন্যায় প্লাবিত হবে, এর ফলে কি এলাকায় কৃষিজমি, জনবসতি, বন্দর প্রভৃতি কিন্তু ক্ষতি হবে। মুম্বাই, কলম্বো, টোকিও প্রভৃতি সমুদ্রের ধারে গড়ে ওঠা বড় শহর ও বন্দরগুলি তলিয়ে যাবে। কিছু গবেষকের হিসাব, তিব্বতের কিংখাই মালভূমির আকাশে প্রায় 25 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় কিন্তু ওজোন স্তরের মানে গ্যাসের ওজোন স্তর কিন্তু পাতলা হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো যে তিব্বতের যে কিংখাই মালভূমি, সেখানকার আকাশে প্রায় 25 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার ওজনের যে ওজোন স্তর রয়েছে সেই স্তর কিন্তু পাতলা হয়ে গেছে। এর ফলে তিব্বতের আকাশে ওজনের ঘনত্ব কিন্তু কমে দাঁড়িয়েছে স্বাভাবিকের চেয়ে 45% কম। আর যদি 50% কমে যায়, ব্যাস, ওখানকার যেসব মানুষেরা রয়েছে তাদের মানে কী বলবো, প্রত্যেকজনের ক্যান্সার হবে। কারণ হচ্ছে ওজোন স্তর থেকে ডাইরেক্ট মানে ওজোন স্তর ধ্বংস হয়ে গেলে কিন্তু সূর্যের আলো যখন বিকিরণ হয়ে ডাইরেক্ট মানুষের গায়েতে পড়বে, সেই আলো কিন্তু থেকে গায়েতে লাগার সঙ্গে সঙ্গেই কিন্তু মানুষের ক্যান্সার হয়ে যাবে হয়, যার ফলে মানস সরোবরের ভ্রমণেচ্ছুকদের সাবধান হতে হবে। যারা মানস সরোবরে যারা মানুষ ঘুরতে তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে সাবধান করা হচ্ছে। প্রতিকার, এর থেকে আমরা কিভাবে পার পাবো? রাষ্ট্রপুঞ্জের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ মানে আইপিসিসি এর ব্যাংকক বৈঠকে ওয়ার্কিং গ্রুপের সহসভাপতি ডেভিডসন জানিয়েছেন, এখন যা চলছে তা চললে পৃথিবীর বিপদ কিন্তু সাংঘাতিক। ঠিক আছে, এটা কিন্তু বিপদ সাংঘাতিক। যে হারে মানুষ মানে এখন চলছে, তাই সমস্যা সমাধানের পথ বাতলানোর কথা ভাবা হয়েছে। সেই পথ সম্বন্ধে সংস্থার রিপোর্টে বলা হয়েছে, বিশ্বজুড়ে শিল্পায়নের আগে পৃথিবীর উষ্ণতা যা ছিল তার জেরে 2 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস বৃদ্ধি আটকাতে গেলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ 0.0445% কিন্তু মাত্রায় আনতে হবে। এর জন্য প্রয়োজন বেশি করে জ্বালানি সাশ্রয়ের ব্যবস্থা করা, অর্থাৎ বেশি করে জ্বালানি সাশ্রয় করা। মানে বুঝতেই পারছো, মানে এই কয়লা বা কাঠগুলোকে না পোড়ানো, সেগুলোকে সাশ্রয় করা। এবার কি তুমি এবার দেখে নাও, সাশ্রয় করা, এই জন্য প্রয়োজন বেশি করে জ্বালানি সাশ্রয়ের ব্যবস্থা করা। তেল ও কয়লার ব্যবহার কমিয়ে অচিরাচরিত শক্তির উৎসকে ব্যবহারে লাগানো। গ্রিনহাউস গ্যাস বিশেষ করে কার্বন ডাইঅক্সাইডকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। গ্রিনহাউস গ্যাস বিশেষ করে কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু মাটির নিচে পুঁতে ফেলতে হবে, যাতে মানুষের মধ্যে না আসে। বিদ্যুৎ উৎপাদনের উৎস হিসেবে পরমাণু শক্তির ব্যবহার করতে হবে। বিদ্যুৎ উৎপাদনের তাহলে কি উৎস হিসেবে পরমাণু শক্তিকে ব্যবহার করতে হবে। আর কি, উন্নত দেশগুলি যেভাবে সিএফসি নির্গমন করে চলেছে, মানে সিএফসি মানে কি, ক্লোরোফ্লুরোকার্বন। কোথা থেকে নির্গত হয় ক্লোরোফ্লুরোকার্বন? মেনলি এসি এবং ফ্রিজ থেকে। এই উন্নত দেশগুলি যেভাবে এই ক্লোরোফ্লুরোকার্বন নির্গমন করে চলেছে, যার ফলে বায়ুমণ্ডলে ওজোন স্তরে যেসব ছিদ্রের সৃষ্টি হয়েছে, সে সম্বন্ধে কিন্তু দেশগুলির এখনই সাবধান হতে হবে। উপসংহার, আমরা এবার প্রবন্ধের শেষে চলে এসেছি। বিশ্বায়নের পর বাজারভিত্তিক অর্থনীতিতে তেল ও অস্ত্রের যে গুরুত্ব বেড়েছে, সেক্ষেত্রে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি নতুন মোড় নিয়েছে। উন্নয়নের নামে এই যে পরিবেশের সংকট সৃষ্টি হয়েছে, মানে উন্নয়নের নামে কি পরিবেশকে পুরো খোকলা করে ফেলছে। এই পরিবেশের নামে যে সংকট সৃষ্টি হয়েছে, তা আমাদের কি আত্মঘাতী রূপকে প্রকট করে তুলেছে। আত্মঘাতী রূপকে মানে কি, আত্মহত্যা করার সমান। মানে পরিবেশকে শেষ করা মানে আমাদের জীবনকেই শেষ করা। তাই এই রূপকে প্রকট করে তুলেছে। নিন্দুকেরা বলতে শুরু করেছে যে উন্নয়নশীল দেশের উন্নয়নকে থমকে দিতে এই ধরনের প্রচার চলছে। মানে তারা এখন কেউ বুঝতে পারছে না। তাদের যখন বাচ্চা কাচ্চারা বড় হবে, তারা বুঝতে পারবে যে আমাদের জন্য আমাদের বাবা ঠাকুরদারা কি করে গেছেন, মানে শেষ করে দিয়ে গেছেন পৃথিবীটাকে, তারা তখন বলবে। কিংবা উন্নত দেশগুলি এই সংকটের কথা না ভেবে শুধু কি মুনাফার বৃদ্ধিকেই গুরুত্ব দিচ্ছে, মানে গাছ কেটে শুধু জনবসতি তৈরি করে যাচ্ছে, এমনি
এই উভয় বা গাছ কেটে রাস্তা বানাচ্ছে, চওড়া চওড়া রাস্তা, হাজার কোটি কোটি গাছ কেটে, এই উভয় দিকই কিন্তু কি গ্রহণীয় নয়। বরং সময় থাকতে সমস্যার সমাধানে তৎপর হওয়া যে বুদ্ধিমানের কাজ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নতুবা পৃথিবীর বিপন্নতার জন্য কিন্তু আমরাই দায়ী থাকব। তখন আমাদেরকে ওই উল্টোপাল্টা বলবে, আমাদের যে ছেলেমেয়েরা যারা হবে, যে আমাদের জন্য পৃথিবীটা কেমন করে রেখে গেছে আমাদের বাবা ঠাকুরদারা। তো এবার দেখো, প্রবন্ধটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। আজকের এই প্রবন্ধটা তোমাদের কেমন লেগেছে প্লিজ সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আজকের এই প্রবন্ধটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এইচএস বা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো তোমাদের বলবো যে তোমরা প্লিজ এই প্রবন্ধটা খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো। আমি খুবই আস্তে আস্তে বলেছি এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এমনি ধরনের প্রবন্ধ কিন্তু তোমরা রিসেন্ট কোনো বইতে পাবে না। তোমাদের অনুরোধ করব তোমরা প্লিজ এই প্রবন্ধটা খাতায় লিখে নাও, এবং যেহেতু সামনেই মাধ্যমিক পরীক্ষা, তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। আর এই প্রবন্ধের শেষে চলে এসেছি। তোমাদের বলবো, যেসব নতুন বন্ধুরা বা পুরনো বন্ধুরা ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই জাস্ট একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর শেয়ার করতে ভুলো না যেন। শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভদের মধ্যে যারা, আর দেখো যাতে তারা যাতে এই চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে, সেটাও কিন্তু দেখার দায়িত্ব কিন্তু তোমাদেরকেই। কারণ দেখবে এখান থেকে কোনো বন্ধু যাদের হয়তো টিচার্স নেই, তারা কিন্তু এখান থেকে হয়তো অনেকটাই উপকার পেতে পারবে। তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আবার বলছি, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের পর্বে। এখানেই রাখছি, বাই।